অ্যাকশন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অপটিক্সের প্রথম অধ্যায় কম্বিনেশন অফ লেন্সেস এই অধ্যায়টা দেখব ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স বই থেকে। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Some formula used in geometrical optics. Some formula which represent refraction of light at single spherical surface and double spherical surfaces lens will be mentioned below. The students are already familiar with their derivation and as such they will not be derived here. তো এখান থেকে এই কথা পড়ে অনেকে বুঝতে পারতেছেন যে এই বই পড়ার আগে লেখক ধরে নিছে যে আপনি ইন্টারের অনেক জিনিসপাতি অলরেডি জানেন। তো তার মানে এই বইয়ের অনেক কিছু বুঝতে হলে আপনাকে ইন্টারের অনেক জিনিসপাতি বুঝতে হবে। তো যেহেতু আমরা শর্ট সিলেবাস থেকে পড়ে আসছি, তো আমাদের অনেকেই ইন্টারের বহু জিনিসপাতি বুঝে না। তো আমি এই ইন্টারের সব জিনিসপাতি এখানে বলবো না, কিন্তু ইন্টারের যেসব প্রয়োজনীয় জিনিসপাতি আছে সেগুলো শাহজাহান তপন স্যারের বইয়ের কোন পেজে আছে সেগুলো আমি উল্লেখ করে দেব, ঠিক আছে? তো আচ্ছা, রিফ্লেকশন অ্যাট আ সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেস। সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেসের প্রতিসরণ, রিফ্লেকশন মানে শব্দের অর্থ হলো প্রতিসরণ। আর সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেস শব্দের অর্থ কি? সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেস হলো এই যে, তো আমরা সাধারণভাবে যখন লেন্সের চিত্রটা দেখি তখন এটা অনেকটা এই যে এরকম থাকে। তো এই যে এখানে দেখেন দুইটা স্ফেরিক্যাল সারফেস, তাও এটা হলো গিয়ে ডবল স্ফেরিক্যাল সারফেস, আর সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেস হলো এই যে এরকম, ঠিক আছে? এটা সিঙ্গেল স্ফেরিক্যাল সারফেস। So if light from a medium of refractive index mu1 is incident on a spherical surface and is reflected into a medium of refractive index mu2, then the relation between the object distance u, image distance v, and the radius of curvature r of the spherical surface is given by এই যে সূত্র mu2 by v by minus mu1 by u equals to mu2 into cos r minus mu1 into cos I by r. তো আশা করি সবাই এই মিউ শব্দটার সাথে পরিচিত, মিউ এই চিহ্নটার সাথে পরিচিত। তো খুব সহজ ভাষায় বলতে গেলে মিউ হলো যদি বাতাস থেকে অন্য কোনো মিডিয়ামে আলো যায়, হ্যাঁ, তাহলে এটাকে অনেকটা এই যে মনে করা যাক সাইন থিটা 1 ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন থিটা 2। তো বাতাস থেকে যে ইয়াতে থিটা 1 হলো আপতন কোণ, তো বাতাস থেকে যে কোণ আপতিত হবে এবং ইয়াতে গিয়ে এই শূন্য মাধ্যমে, তো মিউ হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। আমরা জানি যে কোনো একটা মাধ্যমে আলো যখন ঢুকে তখন তার গতি কমে যায়, তো সেই মাধ্যমে আলোর গতি এবং শূন্য মাধ্যমে আলোর গতি এই দুটার অনুপাতি হলো সেই মাধ্যমের মিউ। যাই হোক, তো দেন দ্য রিলেশন বিটুইন দ্য অবজেক্ট ডিস্টেন্স ইউ অ্যান্ড ইমেজ ডিস্টেন্স ভি। তো অবজেক্ট ডিস্টেন্স হলো ইউ, ইমেজ ডিস্টেন্স অর্থাৎ বস্তুর দূরত্ব হলো ইউ, আর বস্তুর যে প্রতিসরিত রশ্মি সেটার হলো ভি, and the radius of curvature r of the spherical surface is mu2 by v minus mu1 by u equals to mu2 into cos r minus mu1 into cos I by r. তো I হলো আপতন কোণ, r হলো গিয়ে প্রতিসরণ কোণ, ঠিক আছে? আচ্ছা, I is the angle of incidence and r is the angle of refraction. If the angle of inclination theta of the incident ray with the axis of the spherical surface is so small that sin theta equals to theta, তো এখানে যেটা বলছে থিটা যদি অনেক কম হয় তাহলে এই যে এই cos r এবং cos I এগুলাকে প্রায় ইকুয়ালস টু প্রায় এক ধরা যায়, ঠিক আছে? তাহলে ইকুয়েশন 24.1 এই যে এই ইকুয়েশনটাতে পরিণত হয় mu2 by v minus mu1 by u equals to mu2 minus mu1 by r। এই যে এই ইকুয়েশনটা, এটা শাহজাহান তপন স্যারের বইয়ের শাহজাহান তপন স্যারের বইয়ের 409 নম্বর পেজে গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ, গোলীয় পৃষ্ঠে
গোলীয় পৃষ্ঠে আলোর প্রতিসরণ এই এই পরিচ্ছেদে ব্যাখ্যা করা আছে, যদি কারো পড়তে মন চায় এখান থেকে পড়ে নিতে পারে, ঠিক আছে। তো এরপরে if the first medium is air and the refractive index of the second medium is mu, then mu by v minus 1 by mu equals to mu minus 1 by r. However, if the angle of incidence and refraction are not small, then the correct relation is given by equation 24.1. এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে যদি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ ছোট না হয় তাহলে এই যে 24.1 এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন দিয়েই অঙ্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো ইকুয়েশন 24.1 and 24.3, the relation governing refraction and at a convex spherical surface forming a real image of a real object to a convex spherical surface forming a virtual image of a real object, and 3 at a concave spherical surface. তো এই যে ইকুয়েশন 24.1 এবং থেকে 24.3 এইখান থেকে যে ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে এই ইকুয়েশন সবগুলা কিন্তু কনভেক্স এবং কনকেভ। কনভেক্স শব্দের অর্থ হলো উত্তল আর কনকেভ শব্দের অর্থ হলো অবতল। তো এই তিনটা ইকুয়েশন এই সবগুলা লেন্সের বোঝানোর জন্য, এই প্রতিসরণ সম্পর্কিত সমস্যা করার জন্য এই তিনটা সূত্র ব্যবহার করা যাবে, ঠিক আছে। তো এখন আমরা তো স্বাভাবিকভাবে এই তিনটা সূত্র ব্যবহার করা হয় না, এগুলোর অনেকগুলো মডিফিকেশন যাতে অনেক কিছু ব্যবহার করা হয়, আমরা এখন সেগুলো শিখব। রিফ্লেকশন অ্যাট আ লেন্স, দ্য রিলেশন গভর্নিং রিফ্লেকশন অ্যাট আ লেন্স placed is given by the equation 1 by v minus 1 by u equals to mu minus 1 into 1 by r1 minus 1 by r2. তো এখানে u equals to object distance, u হলো গিয়া লেন্স থেকে অবজেক্টের দূরত্ব, v হলো গিয়া ইমেজ ডিস্টেন্স, সেটা হলো v হলো লেন্স থেকে ইমেজের দূরত্ব, mu হলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য লেন্স, লেন্সের ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ ওই যে আগে আমরা মিউ যেটা পড়ে আসছি সেটা হলো সেইটা, r1 হলো রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ফার্স্ট সারফেস অফ দ্য লেন্স, and r2 equals to radius of the curvature of the second surface. ওকে, তো এই যে এই সূত্রটা এখানে আমি এটা পরে সহজভাবে কিছুটা ডিরাইভ করে দেখাবো, কিন্তু এটা শাহজাহান তপন স্যারের বইয়ের এই 410 নম্বর পেজে লেন্স তৈরির সমীকরণ, এটাকে লেন্স মেকারস ফর্মুলা বলা হয়, এইখানে পুরোপুরি দেওয়া আছে, চাইলে এখান থেকেও কেউ দেখে নিতে পারে। আচ্ছা, and the relation is given by the equation 1 by v minus 1 by u equals to 1 by f, where f is the focal length of the lens. আচ্ছা, আশা করি এটা ব্যাখ্যা করা লাগবে না। Equation 24.4 is usually referred to as the lens maker's equation, while equation 24.5 is the lens equation is applicable to a convex or concave lens. Equation 24.4 and 24.5 are valid only for a thin lens and for paraxial rays, when both the thickness and the aperture of the lens are negligibly small compared to other measurable quantities involved. তো এখানে যেটা বলা হইতেছে সেটা হলো ইকুয়েশন 24.4 এবং 24.5 এই দুইটা ইকুয়েশন শুধুমাত্র থিন লেন্স অর্থাৎ যেটা সরু লেন্স সেটার জন্য প্রযোজ্য, এবং ফর প্যারাক্সিয়াল রেস। প্যারাক্সিয়াল রেস শব্দের অর্থ হলো যে যখন এই যে এটা ধরা যাক একটা লেন্স, এটা হলো লেন্সের কেন্দ্র, ঠিক আছে। তো এই যে আমি এখান দিয়ে আঁকতেছি, তো লেন্সের কেন্দ্রের কাছাকাছি যে রেগুলো পড়বে, হ্যাঁ, এই যে মনে করা যায় এই বরাবর যে রেটা আসছে সেই রের তুলনায় যেসব রের এই যে আপতন কোণ তুলনামূলক অনেক কাছাকাছি হবে, হ্যাঁ, সেগুলো মূলত হলো প্যারাক্সিয়াল রেস। মানে লেন্সের ফর্মুলা যখন তারা বের করছে তখন এটা ধরে নিছে যে এই লেন্সের ইয়াগুলো এই যে রেগুলা লেন্সে পড়বে সেগুলোর আপতন কোণ খুব বেশি পরিবর্তন হবে না কেন্দ্রের তুলনায়, ঠিক আছে। এটাকে প্যারাক্সিয়াল রেস বলে। আমরা এই প্যারাক্সিয়াল বিষয়টা যদি এখন না বুঝি তাও সমস্যা নেই, আমরা পরবর্তীতে এটা নিয়ে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, the first and second focal length of a lens, the second focal length or simply the focal length of a lens
is the image distance when the object is at infinity, i.e. v equals to f when u equals to infinity. তো অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তখন ইমেজটা যে জায়গায় গঠিত হবে সেটাই হলো মূলত কোনো ইমেজের ফোকাল লেংথ। তো ফ্রম ইকুয়েশন 24.4 we get 1 by f2 equals to 1 by f equals to mu minus 1 into 1 by r1 minus 1 by r2. তো the first focal length is the object distance. তো মূলত ফোকাল লেংথ বলতে এই যে এই সেকেন্ড ফোকাল লেংথ যেটাকে বুঝাইছে এটাই মূলত হলো গিয়া ফোকাল লেংথ। আর দ্য ফার্স্ট ফোকাল লেংথ অফ দ্য অবজেক্ট ডিস্টেন্স when the image is at infinity, i.e. u equals to f when the v equals to infinity. Then from equation 24.4 we get 1 by f1 equals to minus mu minus 1 into 1 by r1 minus 1 by r2. তো এখানে যে জিনিসটা করা হইতেছে এই যে ফার্স্ট ফোকাল লেংথটা কিন্তু হলো গিয়া ঋণাত্মক আর সেকেন্ড ফোকাল লেংথটা কি ধনাত্মক। তো মূলত এই যে সেকেন্ড ফোকাল লেংথকেই মূলত ফোকাস দূরত্ব বলা হয়। তো এই যে ফার্স্ট ফোকাল লেংথ এটা হলো সেকেন্ড ফোকাল লেংথ, ঠিক আছে। আচ্ছা, as can be seen from equation 24.6 and 24.7, when the medium on both sides of the lens is the same as in the case when the lens is placed in air, the two focal lengths are equal in magnitude but opposite in sign. For a convex lens, f2 is positive and f1 is negative. For a concave lens, f1 is positive while f2 is negative. তো এইখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গিয়ে যে যদি এই যে লেন্সের উভয় পাশের মিডিয়াম কি হইতে হবে, সব একই হইতে হবে, তাহলে শুধুমাত্র এই যে এই এর আগে যে আমরা ফার্স্ট ফোকাল লেংথ এবং সেকেন্ড ফোকাল লেংথের বিষয়টা করছি সেটা প্রযোজ্য হবে। তো এখন আমরা সাইন কনভেনশন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পড়ব। তো আশা করি এই জিনিসটা আমারও কিছুটা বুঝতে একটু অসুবিধা হইতেছে, তারপর আশা করি সবাই বুঝতে পারবেন। আচ্ছা, the derivation of various formula in geometrical optics are based upon measurement of a various distances. তোমার কি ব্যথা করতেছে? আচ্ছা, various distances and angles from a suitably chosen axis and origin in every optical system. The distance of the object and the image from the reflecting surface is a vector quantity and these distances must be represented with proper sign. তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলতেছে সেটা হলো যে অবজেক্টের ডিস্টেন্স এবং ইমেজের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সগুলো কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এটাকে এই যে প্লাস মাইনাস যত ধরনের সাইন আছে এগুলো কিন্তু এগুলো এই সঠিক সাইন সহকারে এগুলোকে প্রকাশ করতে হবে। It is therefore essential to adopt a convention of signs to ensure consistency in the derivations and the use of various formula. The following set of convention which agree with the usual convention of Cartesian system of coordinates used in coordinate geometry as shown in figure 24.1 will be followed in this book. এই যে এখানে এই যে বিষয়টা সেটা হলো গিয়ে যে এই লেন্স বরাবর, লেন্সের যে কেন্দ্র আছে সেটা বরাবর একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট রাখতে হবে। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই, এই যে এটা হলো গিয়া প্লাস প্লাস, এটা হলো গিয়া যে প্লাস মাইনাস, এটা হলো গিয়া মাইনাস মাইনাস, এই যে এটা হলো মাইনাস প্লাস। যাই হোক, আশা করি এই যে এই ইয়াগুলো সবাই দেখতে পারছে, ঠিক আছে। এখন এই যে গুরুত্বপূর্ণ সাইন কনভেনশন সম্পর্কে গুরুত্বপূর্ণ চারটা নীতি বলতেছে, সেটা হলো হ্যাঁ, all figures are to be drawn with the incident light traveling from left to right. তো এই যে সবগুলা ফিগার এইভাবে আঁকা হবে যে আলো সবসময় বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে, সবসময় বাম দিক থেকে ডান দিকে যাবে। 2 নাম্বার, the center of the refracting surface is at the origin O and its axis is along x prime. এই যে রিফ্র্যাক্টিং সারফেস, যেই সারফেসের মধ্যে এটা আঁকা হইতেছে সেটা সেন্টার সবসময় এই যে লেন্সের সেন্টার বরাবর থাকবে এবং এই যে এক্স প্রাইম, এই যে এই বরাবর এই দুটা লাইন যাবে। 3 নাম্বার রুল, all distances should be measured from the center of the refracting surface, i.e. O in figure 24.0. সবগুলা সারফেস, সবগুলা ডিস্টেন্স এই যে এই লেন্সের কেন্দ্র ও থেকে মাপতে হবে। Distances measured to the right are to be regarded as positive while those measured to the left are to be regarded as negative. এই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই ইয়া থেকে লেফট থেকে, লেফটে যতগুলা ইয়া থাকবে ডিস্টেন্স থাকবে এগুলো সব থাকবে নেগেটিভ
আর রাইটে যে ডিস্টেন্সগুলো থাকবে সেগুলো সব থাকবে সরি দিস ইজ মেজার টু দ্য রাইট। ও আচ্ছা আচ্ছা সরি, এই যে এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা, হ্যাঁ এই যে এই ডিস্টেন্সটা এটা নেগেটিভ হবে, আর এইখান থেকে এই যে এই ডিস্টেন্সটা এটা কি হবে, পজিটিভ হবে। এই যে এক্স এক্সিসের এই দিকটা হলো নেগেটিভ, এই দিকটা হলো পজিটিভ। তারপরে এই যে ডিস্টেন্সেস মেজার্ড আপওয়ার্ড অ্যান্ড নর্মাল টু দ্য এক্স এক্সিস আর টেকেন অ্যাজ পজিটিভ হোয়াইল ডাউনওয়ার্ড নর্মাল ডিস্টেন্সেস আর টেকেন অ্যাজ নেগেটিভ। এই যে এ বি এটা যেহেতু আপওয়ার্ড যাইতেছে এটা হলো পজিটিভ, আর এই যে পি কিউ এটা যেহেতু ডাউনওয়ার্ড যেতেছে তাহলে এটা কি নেগেটিভ। মানে উচ্চতাগুলো আমাদেরকে সবসময় ওয়াই অক্ষ বরাবর হিসাব করতে হবে। এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর পজিটিভ দিকে যাইতেছে সুতরাং এটা পজিটিভ হবে, আর এই যে এটা যেহেতু ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে যেতেছে সুতরাং আমাদেরকে নেগেটিভ দিকে যেতে হবে, আর নেগেটিভ ধরতে হবে এটা উচ্চতা। আর দূরত্বগুলো সবসময় এক্স এক্সিস বরাবর মাপতে হবে, ঠিক আছে। আচ্ছা, in figure 24.1 AB represents an object its distance OA is negative. এই যে ফিগার 24.1 এ OA হলো গিয়া নেগেটিভ, এই অবজেক্টের ডিস্টেন্স AB হলো অবজেক্ট, OA হলো নেগেটিভ। if PQ represent the image distance OP is positive. এই যে PQ এটা হলো গিয়া ইমেজের দূরত্ব লেন্স থেকে ইমেজ, আর এটা দূরত্ব OP এটা হলো গিয়া পজিটিভ। The size of the object AB is positive while the size of the image PQ is negative. আশা করি সবাই বুঝতে পারছে। এই যে OP হলো গিয়া পজিটিভ, PQ নেগেটিভ, AB পজিটিভ, আর OA হলো গিয়া নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, কনভেনশন ফর অ্যাঙ্গেলস, এই পার্টটুকু আমার একটু বুঝতে অসুবিধা হইতেছে, যাই হোক তারপর আমরা পড়ে যাই। If an anti-clockwise turn through the slope angle that a ray makes with the axis brings a ruler from the principal axis direction into coincidence with that of the ray, then the slope angle is to be considered positive. আচ্ছা যাই হোক, তো আমার কাছে যেটা মনে হয় যে এই বরাবর যদি কোনো একটা রুলার ধরা হয় তাহলে আমি যদি এই যে অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন দিই তাহলে রুলার ফ্রম দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ডিরেকশন ইনটু কোইন্সিডেন্স উইথ দ্যাট অফ দ্য রে, তো এই যে এই বরাবর আমি যদি একটা টান দিই তাহলে এটা এই যে এক্সিস বরাবর চলে আসতেছে, সুতরাং এই যে এই কোণটা এটাকে পজিটিভ ধরতে হবে। আচ্ছা, all angles of incidence and reference action are to be considered positive when a ruler from a normal direction at the point of the incidence on the surface must be rotated in the anti-clockwise direction through the angle to bring it into coincidence with the ray. Reference action are to be considered positive when আমি যদিও এই পুরোপুরি ভালোভাবে বুঝি না এই বিষয়টা, তো আশা করি কেউ একজন এটা কমেন্ট বক্সে লিখে দিবে যে এটা আসলে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে চলে আসছি, ঠিক আছে। Deviation produced by a thin lens. A lens might be considered as composed of a central glass plate over which a number of truncated prisms of different refracting angle are placed with their bases turned toward either towards the axis in case of a convex lens or away from the axis in case of a concave lens. এখানে যে জিনিসটা বলছে যে একটা লেন্সকে একটা সেন্ট্রাল গ্লাস প্লেট এই বিবেচনা করা যেতে পারে, যেই সেন্ট্রাল গ্লাস প্লেটের উপরে অনেকগুলো কাটা প্রিজম আছে, যে প্রিজমগুলার রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল হলো ডিফারেন্ট এবং সেগুলার বেসগুলা এই এক্সিসের দিকে মুখ করা, সেটা হলো কনভেক্স লেন্সের ক্ষেত্রে, অথবা এক্সিস থেকে বাইরের দিকে মুখ করা, সেটা হলো কনকেভ লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা আরেকটু পরে ছবির সাহায্যে আর ভালোভাবে বুঝবো। If a beam of rays parallel to the axis be incident on such a combination, then all the emergent rays will be deviated towards the bases of the prisms. যে যদি অ্যাক্সিসের সাথে প্যারালাল অনেকগুলো রে এই লেন্সের উপরে পড়ে তাহলে এর থেকে যতগুলো রে বাইর হবে সেগুলা এই যে প্রিজমের বেজের দিকে যেতে থাকবে অ্যাজ দ্য বেজেস অফ। আচ্ছা, এই যে আমরা এখানে এই জিনিসটা দেখি, এই যে এটা হলো একটা কনভেক্স লেন্স, তো এই কনভেক্স লেন্সটাকে এরকমভাবে অনেকটা কল্পনা করা যেতে পারে যে এটা হলো একটা প্রিজম। আমরা আগে প্রিজম কি জিনিস এটা দেখি। প্রিজম হলো এই যে এইটা এরকম এরকম, তো এই যে এই ত্রিমাত্রিক ইয়াকে একটা প্রিজম বলে। তো প্রিজমকে অনেকটা এই দ্বিমাত্রিকভাবে অনেকটা এইভাবেও প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। তো এই যে আমরা
তো মূলত একটা এই কনভেক্স লেন্স মূলত তো এরকম, কিন্তু এটাকে যদি আমরা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করি তাহলে এটা এই যে এইরকম অনেকগুলো ছোট ছোট কাটা প্রিজমের মতো লাগবে, ঠিক আছে? এরকম মনে হবে যেন এই অনেকগুলো প্রিজমকে ছোট ছোট করে কাইটা 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 একসাথে বসায় দিছে। তো যদি তুমি অনেকগুলা প্রিজমকে একসাথে বসায় দাও তাহলে একেবারে শেষে এগুলাকে দেখতে অনেকটা গোলাকার মনে হবে, ঠিক আছে? আর কনকেভ লেন্সের ক্ষেত্রে পুরো উল্টা, কনভেক্স লেন্সের পুরো উল্টা। আশা করি সবাই বুঝতে পারছে। তো এই যে এই যে লেন্সকে যে অনেকটা প্রিজমের সাথে তুলনা করা হইতেছে, হ্যাঁ, তো প্রিজমের অনেকগুলো লকে সরাসরি লেন্সের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট করে রাখা হয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে ইন্টারের বই থেকে প্রিজম অংশটুকু একটু পড়ে নেওয়া উচিত যদি কেউ ভালোভাবে এই জিনিসটা বুঝতে চায়, ঠিক আছে? আচ্ছা, as the bases of all the prisms are different are directed towards the axis in case of a convex lens, the emergent rays are deviated towards the axis, thus making a convex lens converging. এই যে যেহেতু কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই রেগুলা সব এদিকে আসতেছে, ঠিক আছে? তাই ইয়াগুলা এই যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই রেগুলা সবগুলা এই যে এদিকে অর্থাৎ একদিকে কনভার্জ করবে, ঠিক আছে? আর ইয়াকে কনকেভ লেন্সকে অপরদিকে ডাইভার্জিং লেন্স বলা হয়, কারণ এই যে এই সবগুলা রে একটা আরেকটা থেকে দূরে চলে যেতেছে, যত দূরত্ব পার হইতেছে তত বেশি দূরে চলে যেতেছে, ঠিক আছে? তোমাকে পিঠ ব্যথা করে, ঠিক আছে? Whether the rays are deviated towards the axis or away from the axis, the function of a lens is to deviate the incident rays of light. It is therefore necessary to find the deviation produced by a particular portion of the lens. আচ্ছা, ডিভিয়েশনকে আমরা আগে জিনিসটা বুঝি। এই যে দেখো এইখান থেকে লেন্সের আলো পয়রা তারপরে এই যে এটা অ্যাঙ্গেল যে বদলায় গেছে, এই আপতিত অ্যাঙ্গেল আর এই যে এই অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যে পার্থক্যটা হলো গিয়া মূলত ডিভিয়েশন, ঠিক আছে? আচ্ছা, in the following discussion it will be shown that the deviation of any ray due to refraction through a thin lens is independent of the angle of incidence and depends upon the height of the point above the principal axis where the deviation occurs and the value of the focal length of the lens. তো এই যে এখানে আরেকটা বিষয় বলছে, সেটা হলো গিয়ে যে কোনো রে যে ডিভিয়েশন অর্থাৎ থিন লেন্সের ক্ষেত্রে যদি কোনো রে আপতিত হয় কোনো থিন লেন্সের উপরে, তাহলে এই কোন অ্যাঙ্গেলে আপতিত হয়েছে এটার সাথে কিছুই, এটার সাথে কোনো সম্পর্ক নাই এটার, এবং বরং এই ডিভিয়েশনটা মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর হইলে গিয়া কোন হাইটে, অর্থাৎ এই যে এইখানে যে হাইটে পড়ছে এটার উপর মূলত নির্ভর করবে, কিন্তু কোন অ্যাঙ্গেলে পড়ছে এটার উপর কোনো নির্ভরতা নাই। আর ভ্যালু অফ দ্য, এবং দুই নম্বর হইলে গিয়া যে ফোকাল লেন্থের ভ্যালু, অর্থাৎ ইয়াতে, আচ্ছা যাই হোক আমরা ফোকাল লেন্থ সম্পর্কে আর একটু পরে জানবো। তো মূলত এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে, ঠিক আছে? তো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে কিন্তু এই যে একটা জিনিস বলছে এটা থিন লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং লেন্স যদি থিন না হয় তাহলে কিন্তু এই সূত্রগুলো প্রযোজ্য হবে না। তো এই যে এখন আমরা করছি, লেট আ রে অফ মনোক্রোমেটিক লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। মনোক্রোমেটিক শব্দের অর্থ হলে গিয়ে এক বর্ণীয় আলো, যাই হোক, লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে এই এই প্রিন্সিপাল অ্যাক্সিস সমান্তরালে একটা মনোক্রোমেটিক আলো লেন্সের উপর আপতিত হয়েছে। Be incident on a thin lens at height h above the axis and let f be the focal length of the lens. As the ray is parallel to the principal axis, after refraction it will pass through the second focus. এই যে সেকেন্ড ফোকাস দেওয়া পাস হয়েছে। আচ্ছা, এই যে সেকেন্ড ফোকাস বলতে ওই যে ফোকাল লেন্থ, ফোকাস দূরত্বের মধ্যে দেওয়া পাস হয়েছে, এই যে, ঠিক আছে? and the deviation delta suffered by the ray is given by tan delta equals to h by f. আমরা জানি যে সবগুলা রে এই যে এই ফোকাল লেন্থ দেওয়া যায়, তো সুতরাং তাহলে এই যে এই হলো h, এই হলো f, ঠিক আছে? এটা হলো ফোকাস দূরত্ব, তাহলে h by f equals to tan delta, ঠিক আছে? ইন দ্য প্যারাক্সিয়াল রিজিয়ন, প্যারাক্সিয়াল শব্দের অর্থ তো আমরা আগেই বলছি, সেটা হলো গিয়ে যে এই যে এক্সিসে মূলত কত ডিগ্রি কোণে লাইট আপতিত হয়েছে, এক্সিসে মূলত 90 ডিগ্রি কোণে, সরি 90 ডিগ্রি না, 0 ডিগ্রি কোণে লাইট আপতিত হয়েছে। তো এক্সিসের কাছাকাছি যে ইয়াগুলো আছে, হ্যাঁ, সেগুলোর কোণ এত ছোট যে আমরা যদি এটাকে রেডিয়ানে হিসাব করি, এই কোণগুলোকে রেডিয়ানে হিসাব করি, তাহলে
tan এর মান tan ডেল্টা অর্থাৎ এবং ডেল্টার মান প্রায় সমান চলে আসে, যেরকম tan of 1.5 আচ্ছা আমরা দেখি, আমরা এই যে রেডিয়ানে দিয়ে দিছি, তো tan of 0.6 প্রায় 0.6 রেডিয়ানে প্রায় এই যে দেখো 0.6ই চলে আসতেছে, ঠিক আছে। তো তো আমরা এখানে tan ডেল্টাকে ডেল্টা হিসাবে লিখতে পারি, ঠিক আছে। তো এরপরে ইন দ্য পারাক্সিয়াল রিজিয়ন ডেল্টা ইজ স্মল, হেন্স tan ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা অর ডেল্টা ইকুয়ালস টু h/f। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই আমি, সেটা হইল গিয়ে যে এফ এর মান কিন্তু সব লেন্সের জন্য, সব রের জন্য এক না। অর্থাৎ তুমি যত উঁচায় রে ফেলবা, হ্যাঁ, এফ এর মান যে এক হবে বিষয়টা এরকম না, ঠিক আছে। যেরকম কিন্তু যখন ডেল্টা অনেক ছোট হবে এবং এইচও যদি অনেক ছোট হয়, এইচ এবং ডেল্টা উভয়টাই যখন অনেক ছোট হবে, তখন এই এফ এর পার্থক্য অর্থাৎ এই ফোকাল লেন্থের পার্থক্য এত কম হবে প্রত্যেকটা রের জন্য যে এটাকে প্রায় একই পজিশন ধরা যেতে পারে, ঠিক আছে। যেরকম যদি এইচ যদি 0.5 হয় আর ডেল্টা যদি 0.6 রেডিয়ান হয়, হ্যাঁ, তাহলে 0.5 ইন্টু 0.6, ঠিক আছে, তো মাত্র 0.3, মানে এফ ইকুয়ালস টু 0.3। কিন্তু এইচ যদি 0.49 হয়, 49 হয়, তাহলে মাত্র এই যে 0.294, অনেক কম, ঠিক আছে। তো মাত্র খুব অল্প একটু জায়গার মধ্যে পুরা একেবারে ইয়াটা এই পুরা এফটা ইয়া হবে, এই উঠানামা করবে। তো এই কারণে এফকে মোটামুটি সমান ধরা যেতে পারে। তো এই যে এই মোটামুটি সমান ধরে যে অনেক কিছু করতেছে, এটার কারণে কিন্তু লেন্সের যে ফর্মুলা, আমরা যে ফর্মুলা বাইর করি, এই ফর্মুলার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা পরের চ্যাপ্টারে দেখব, ঠিক আছে। উই শ্যাল নেক্সট কনসিডার আ লুমিনাস পয়েন্ট অবজেক্ট। তো যাই হোক, এই সমস্যাগুলোকে অ্যাবারেশন বলে, স্ফেরিক্যাল অ্যাবারেশন, ক্রোমেটিক অ্যাবারেশন, অনেক ধরনের অ্যাবারেশন বলা হয়। এই অ্যাবারেশনগুলো নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আলোচনা হবে, ঠিক আছে। উই শ্যাল নেক্সট কনসিডার আ লুমিনাস পয়েন্ট অবজেক্ট ও অ্যান্ড ইটস করেসপন্ডিং ইমেজ 1 ফিগার 24.5। এই যে এখানে একটা পয়েন্ট অবজেক্ট ধরছে এবং এই পয়েন্ট অবজেক্টের জন্য এই ডিভিয়েশন বের করা হয়েছে, ঠিক আছে। দেন ডিভিয়েশন সাফার্ড বাই দ্য রে ও এ। এই যে ও এ যে রেটা হয়েছে এটার জন্য, যে এটার যে ইনসিডেন্ট, এটার যে ডিভিয়েশন, এটা এখন ইয়া করছে। ও এ ইনসিডেন্ট অ্যাট এ ইজ গিভেন বাই ডেল্টা ইকুয়ালস টু কোন এ ও এল প্লাস কোন এ আই এল। এই যে কোন এ ও এল, এই যে ডেল্টা, ঠিক আছে, ডেল্টা ইকুয়ালস টু কোন এ ও এল প্লাস কোন এ আই এল। এটা হলে কি ওই যে ত্রিভুজের বহি ইয়া আর কি, যে বহিকোণ বাকি দুই কোণের সমষ্টির সমান, ওই যে ওই সূত্রটা আছে না, ওটা ব্যবহার করা হয়েছে। যাই হোক, তো এরপরে ইন দ্য পারাক্সিয়াল রিজন সিন্স ইনক্লাইনেশনস অফ দ্য ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেক্টেড রেস টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আর স্মল, উই ক্যান রাইট টেকিং ডিউ অ্যাকাউন্ট অফ সাইন কনভেনশন কোন এ ও এল ইকুয়ালস টু ট্যান অফ কোন এ ও এল। যেহেতু কোন এ ও এল অনেক ছোট, তাই এটাকে ট্যান অফ কোন এ ও এল ধরা যেতে পারে ইকুয়ালস টু এইচ বাই মাইনাস ইউ। এই যে ইউ যে বাহিরে, ইউ যে এই যে এই পাশে, হ্যাঁ, তো আমরা ওই যে সাইন কনভেনশন পড়ে আসছি যে লেন্সের কেন্দ্রের এই পাশে থাকলে মাইনাস হবে, তো এইচ বাই মাইনাস ইউ। কোন এ আই এল ইকুয়ালস টু ট্যান অফ কোন এ আই এল ইকুয়ালস টু এইচ বাই ভি অ্যান্ড ডেল্টা ইকুয়ালস টু কোন এ ও এল প্লাস কোন এ আই এল ইকুয়ালস টু এইচ বাই মাইনাস ইউ প্লাস এইচ বাই ভি ইকুয়ালস টু এইচ ইন্টু 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু এইচ ইন্টু 1/f ইকুয়ালস টু এইচ বাই এফ, ঠিক আছে। তো এই যে ডেল্টা ইকুয়ালস টু এইচ বাই এফ এখানেও প্রমাণ করছে। তো এখন আমরা ওই যে এই সূত্রটা আমরা একটা আরেকভাবে দেখব, ঠিক আছে। এই যে আরেকভাবে দেখব, 1/v minus 1/u equals to mu minus 1 into 1/r1 minus 1/r2,
তো আমরা আগে ইয়া করছি যে লেন্স যদি অনেক চিকন হয় তাহলে এটাকে অনেকটা একটা সরু প্রিজমের মাধ্যমে ইয়া করা যেতে পারে, এই সরু প্রিজমের মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তো এই যে সরু প্রিজমের একটা ফর্মুলা দেওয়া আছে শাহজাহান তপনের 400 নম্বর পৃষ্ঠায়, সেটা হলো ডেল্টা ইকুয়ালস টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। অর্থাৎ কোনো সরু প্রিজমের মধ্যে দিয়ে যদি কোনো আলো যায় তাহলে এটা ডিভিয়েশন এই সূত্রটার সাহায্যে প্রকাশ করা যেতে পারে। তা আমরা যদি একটা থিন লেন্সকে একটা সরু প্রিজম ধরে নিই তাহলে ডেল্টা ইকুয়ালস টু এ ইন্টু মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এরপরে হলো গিয়া, তো এই যে এটা হলো মনে করা যাক এ কোণ, এটা হলো গিয়া R1, এটা হলো গিয়া R2, এটা হলো H। ঠিক আছে, তো তাহলে এটা হলো মনে করা যাক θ1, এটা হলো θ2। যেহেতু এই দুটা কোণ অনেক ছোট তাহলে θ1 ইকুয়ালস টু tan θ1 প্রায় ইকুয়ালস টু H/R1 এবং θ2 কে প্রায় tan θ2 ধরা যেতে পারে ইকুয়ালস টু মাইনাস H/R2। ঠিক আছে, তো ওই যে সাইন কনভেনশন অনুযায়ী আমরা একটাকে প্লাস ধরছি আর একটাকে মাইনাস ধরছি। ঠিক আছে, তাহলে ডেল্টা ইকুয়ালস টু H/F ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু H/R1 মাইনাস H/R2। সরি, এটা হবে R2, এটা হবে R1। ঠিক আছে, কারণ হলো গিয়া যে এই যে লেন্সটা মূলত এই যে এইভাবে তৈরি হয়েছে, তো এই যে এটা, হ্যাঁ, তো এইটার যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা মূলত এই দিক থেকে আসছে, তো তার মানে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ। তো এই যে আশা করি, তো এরপরে হলো গিয়ে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান ইন্টু 1/R1 মাইনাস 1/R2। তো তোমরা অনেকটা বুঝতে পারতেছো আশা করি যে লেন্সের যে ফর্মুলাগুলো বের করা হয়েছে, আমার মুখে থেকে গেল, তো তোমরা আশা করি বুঝতে পারতেছো যে লেন্সের যে ফর্মুলাগুলো বের করা হয়েছে সেখানে অনেকগুলা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে। লেন্সটা অনেক ছোট, মানে অনেক চিকন, তারপরে এটাকে অনেকটা প্রিজমের মতো করে প্রকাশ করা যায়, তারপরে এখানে ট্যান ডেল্টাকে ডেল্টার মাধ্যমে ইয়া করা হয়েছে। তো এই যে এতগুলা যে সিম্পলিফিকেশন করা হয়েছে এই কারণে এই ফর্মুলার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তো এই ফর্মুলাটা মূলত অ্যাপ্রক্সিমেট করার কারণে যখন এটাকে রিয়েল লাইফে ইয়া করতে যায় তখন সেখানে অনেক ধরনের এই কি বলে এটাকে অনেক ধরনের প্রসেস করা লাগে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে কথা বলবো এবং তারপরের ভিডিওতে আমরা ইয়া নিয়ে কথা বলবো। তো ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর সাথে অ্যাডভার্টাইজ, এই যে আমাদের ভিডিও, আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট, ভিডিওকারী ব্যক্তি ইনি ভিডিওটা রেকর্ড করছে, ওনার নাম ওমর ইব্রাহিম। হ্যাঁ, আচ্ছা, আর সাথে যদি 100 সাবস্ক্রাইব ভিডিও করে, আমি তো জানি না যেটা আমার বড় ভাই কি প্ল্যান করছে, কিন্তু যদি আপনারা যদি 100 সাবস্ক্রাইবার করেন তাহলে তো আমি আর আব্বাস ভাইয়া একটা Q&A ভিডিও করব। আচ্ছা ঠিক আছে তাহলে আর সাথে আমার বড় ভাই একটা বই কিনে দিছে, বই লিখতেছে। যদি বই এখন পাবলিশ করে কোনো দিন তাহলে বাই করবো, যদি বাই না করো তাহলে এই যন্ত্র নিয়ে তোমাকে অনেক ভয় দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।